করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের জন্য ক্লাস 9 এর ফিজিক্স সাবজেক্টের চ্যাপ্টার 8 এবং 9 করাবো। 8 এবং 9 দুটা একসাথে করানোর একটাই উদ্দেশ্য, কারণ একটা চ্যাপ্টার হচ্ছে আলোর প্রতিফলন এবং অপর একটি চ্যাপ্টার হচ্ছে আলোর প্রতিসরণ। আলোর প্রতিফলন এবং আলোর প্রতিসরণ দুইটা চ্যাপ্টার একটা আরেকটা চ্যাপ্টারের সাথে অলমোস্ট প্রায় সিমিলার। অনেক কিছু আছে, মোটামুটি মিলে যাবে, আবার প্যাচও লাগবে। যেই কারণে আমি দুইটা চ্যাপ্টার একসাথে কিছু বেসিক আলোচনা করব, যে দুইটা চ্যাপ্টারে যেন আমাদের বুঝতে সমস্যা হয় এবং সবসময় যেন আমরা 8 অধ্যায়ের কোশ্চেনগুলো 9 অধ্যায়ের কোশ্চেনগুলো সেগুলো বুঝতে পারি। এবং আজকে আমি কি করব, তাহলে তোমাদের 8 এবং 9 চ্যাপ্টারের আলোর প্রতিফলন প্রতিসরণ সম্বন্ধে ধারণা দেব, এবং আলোর প্রতিফলন প্রতিসরণের সূত্র সম্বন্ধে ধারণা দেব, এবং আলোর প্রতিফলন প্রতিসরণের একটা ম্যাথ করাবো ইনশাআল্লাহ। আচ্ছা, তাহলে শুরু করা যাক। সবাই অ্যালার্ট এবং খাতা কলম নিয়ে বসে পড়ো। আমি এক পাশে আলোর প্রতিফলন লিখব এবং অন্য পাশে আলোর প্রতিসরণ লিখব। আলোর প্রতিফলন, বোঝা যাচ্ছে যে আলোটা কি হবে, প্রতিফলিত হবে। আলোটা কি হবে, প্রতিফলিত হবে। আরেক পাশে হচ্ছে আলোর প্রতিসরণ। আলোর প্রতিসরণ, আলোর প্রতিফলন এবং আলোর প্রতিসরণ দুইটা জিনিস অলমোস্ট মোটামুটি মিলে যাবে, দুইটাই আলো নিয়ে ঘটনা। এটা ধরি, আমি দুই পাশে দুটো দাগ দিলাম, দুই পাশে দুটো দাগ দেওয়া। এটা হলো আলোর প্রতিফলনের বেলায় এটাকে আমরা প্রতিসরণ তল বলবো। প্রতিফলন হিসেবে কাজ করে। এটা বিভেদ তল, এটা হচ্ছে কি তল, বিভেদ তল। এই বিভেদ তলটা কি হিসেবে কাজ করে, প্রতিসরণ হিসেবে কাজ করে, প্রতিফলন হিসেবে কাজ করে। প্রতিফলনের প্রতিফলন হিসেবে কাজ করে বিভেদ তলটা। আবার এটা হলো বিভেদ তলটা, এটার বেলায় প্রতিসরণ হিসেবে কাজ করে। আমি দোনো পাশে কি আঁকলাম, বিভেদ তল আঁকলাম। কি আঁকলাম, বিভেদ তল আঁকলাম। এবার বিভেদ তলের উপর দোনো পাশে একটা বিন্দু নিলাম, দোনো পাশে একটা বিন্দু নিলাম। এই যে বিন্দুটা নিয়েছি, এই বিন্দুটার একটা নাম আছে, এই বিন্দুটার একটা নাম আছে, সেটার নাম হচ্ছে আপতন বিন্দু। কি বিন্দু, আপতন বিন্দু। এই বিন্দুটার নাম হচ্ছে আপতন বিন্দু। তাহলে এই বিন্দুটার নাম হচ্ছে কি, আপতন বিন্দু, আপতন বিন্দু। এবার বিষয়টা একটু বুঝার চেষ্টা করি। প্রথমে আমি কি করলাম, বিভেদ তল আঁকলাম। বিভেদ তলের উপর একটা বিন্দু নিলাম, বিন্দুটার নাম দিলাম কি, আপতন বিন্দু। কি বিন্দু, আপতন বিন্দু। এই বিন্দুর উপর একটা লম্ব আঁকলাম। কি আঁকলাম, লম্ব আঁকলাম। আলোর প্রতিসরণের বেলায় লম্বটা ভেদ করে চলে যাবে। এই কারণে চলে যাবে কারণ এটা একটা মাধ্যম, এটা একটা মাধ্যম, এটা একটা মাধ্যম, এটাও একটা মাধ্যম। এই দুটোই হচ্ছে স্বচ্ছ মাধ্যম। কি মাধ্যম, স্বচ্ছ মাধ্যম। দুটোই হচ্ছে স্বচ্ছ মাধ্যম। তাহলে কি ঘটনাটা ঘটলো, আলোর প্রতিফলনে এক মাধ্যম থেকে আরেক মাধ্যমে ছেদ করে যেতে পারে না। এটা আমি কিভাবে বুঝাবো, একটু বিষয়টা ক্লিয়ার করি। আলোর প্রতিফলনের বেলায় আলোক রশ্মি, কি রশ্মি, এই যে একটা আলোক রশ্মি আসলো, আলোর প্রতিফলনের বেলায় আলোক রশ্মি আসলো এবং প্রতিফলন তলে বা বিভেদ তলে বাধা পাবে। বিভেদ তলে বাধা পেয়ে আবার পুনরায় সেই মাধ্যমে চলে যাবে। আলোর প্রতিফলনের বেলায় বিভেদ তলের উপর যে রশ্মিটা পড়েছে, আলোক রশ্মিটা, সেটা কি হবে, আমার প্রথম মাধ্যম। এটা তো অবশ্যই প্রথম মাধ্যম। এটা কি মাধ্যম, স্বচ্ছ মাধ্যম। এটা হলো প্রথম মাধ্যম, এটা হচ্ছে দ্বিতীয় মাধ্যম। আলোক রশ্মিটা খেয়াল করি, আলোক রশ্মিটা কি হয়েছে, এই লম্বটার নাম কি যেন বলেছিলাম আমি, অভিলম্ব। আলোক রশ্মি যখন আপতন বিন্দুতে এসেছে, আলোক রশ্মি যখন আপতন বিন্দুতে বিভেদ তলের উপর এসে পড়েছে, তখন সেটা এক মাধ্যম থেকে আরেক মাধ্যমে যায়নি, সেই মাধ্যমে ফিরে চলে গেছে। অর্থাৎ আলোক রশ্মি যখন একটা স্বচ্ছ মাধ্যম থেকে আরেকটা স্বচ্ছ মাধ্যমে যাবার সময় কিছুটা পূর্বের পুনরায় প্রথম মাধ্যমে ফিরে আসে, পুনরায় প্রথম মাধ্যমে ফিরে আসে, সেটা হলো আলোর প্রতিফলন। সেটা হচ্ছে আলোর প্রতিফলন। আর আলোর প্রতিসরণে কি ঘটে, আলোক রশ্মি কি হয়, এই যে গেল মাধ্যমে, ঠিক আছে, এবং এইভাবে যাচ্ছিল এবং এই মাধ্যম থেকে ভেদ করে এখানে চলে যাওয়ার কথা ছিল, তাই না? কিন্তু এটা কি করলো, এখানে চলে গেল না, এটা কি করলো, একটু বেঁকে চলে গেছে, একটু বেঁকে চলে গেছে। এবং এটা কি হয়েছে, অবশ্যই আলোক রশ্মি এক স্বচ্ছ মাধ্যম থেকে আরেক স্বচ্ছ মাধ্যমে যাওয়ার সময় কি করেছে, বিভেদ তলের সাথে, কার সাথে, এই কি তল, বিভেদ তল। বিভেদ তলের সাথে কি করেছে, দিক পরিবর্তন করেছে। বিভেদ তলের সাথে কি করেছে, দিক পরিবর্তন করেছে। অর্থাৎ যেইভাবে যে অ্যাঙ্গেলে যাওয়ার কথা ছিল, সেই অ্যাঙ্গেলে না গিয়ে কি হয়েছে,
তার দিক পরিবর্তন করেছে, কিছুটা বেঁকে গেছে, এটা হচ্ছে আলোর প্রতিসরণ। তাহলে আলোর প্রতিসরণে যেই মাধ্যমে ছিল সেই মাধ্যমে থেকে যাবে। আর আলোর প্রতিসরণে কি হয়, মাধ্যমটা কি হয়, এক মাধ্যম থেকে আরেক মাধ্যমে যায়, কিন্তু সেটা কি হয়ে যায়, দিক পরিবর্তন করে বেঁকে যায়। তাহলে আলোর প্রতিফলনের সংজ্ঞাটা কি করে বলতে পারি, আলোক রশ্মি যখন এক স্বচ্ছ মাধ্যম থেকে অন্য স্বচ্ছ মাধ্যমে যাওয়ার সময় বিভেদ তলের সাথে বাধা পেয়ে পুনরায় প্রথম মাধ্যমে ফিরে আসে, তাকে আলোর প্রতিফলন বলে। আর আলোর প্রতিসরণ কি, আলোক রশ্মি যখন এক স্বচ্ছ মাধ্যম থেকে আরেক স্বচ্ছ মাধ্যমে যাওয়ার সময় বিভেদ তলের সাথে কি করে, দিক পরিবর্তন করে, তখন তাকে কি বলা হয়, আলোর প্রতিসরণ। আলোর প্রতিফলন এবং প্রতিসরণ বিষয়টা মোটামুটি আমরা এখন ক্লিয়ার। আলোর প্রতিফলন এবং প্রতিসরণ এই দুইটার বেলায় কি রয়েছে, সূত্র রয়েছে। আরো কিছু জিনিস বাকি রয়েছে, আমি একটু দেখাই। অবিলম্ব, এই যে রশ্মিটা এসেছে আলোর প্রতিফলনে, সেই রশ্মিটার নাম হচ্ছে আপতিত রশ্মি। কি রশ্মি, আপতিত রশ্মি। এবং যে রশ্মিটা আমার কি হয়েছে, বেঁকে চলে গেছে, সেই রশ্মিটা হচ্ছে প্রতিফলনের বেলায় প্রতিফলিত রশ্মি। কি রশ্মি, যে রশ্মিটা আসে আলো আপতন বিন্দুতে, যে রশ্মিটা এসে পড়ে সেটা হচ্ছে আপতিত রশ্মি, আর যে রশ্মিটা চলে যায় সেটা হচ্ছে প্রতিফলিত রশ্মি। আপতিত রশ্মি, প্রতিফলিত রশ্মি। এবার আসি, এইখানে একটা কোণ উৎপন্ন করেছি। কোণ কখন হয়, যখন দুইটা রেখা একসাথে মিলে যায় তখন যেটা তৈরি করে তাকেই বলা হয় কোণ। যেহেতু এটা কি করেছে, আপতিত রশ্মি আর অবিলম্ব করেছে। কে করেছে, আপতিত রশ্মি। আপতিত রশ্মি কোণ উৎপন্ন করলে তার নাম দাঁড়ায় আপতন কোণ। কি কোণ, আপতন কোণ, আপতন কোণ। আবার প্রতিফলিত রশ্মি এবং অবিলম্ব কোণ উৎপন্ন করেছে, এর জন্য নাম দাঁড়ায় প্রতিফলন কোণ। তাহলে এটা হচ্ছে আপতন কোণ, এটা হচ্ছে প্রতিফলন কোণ। আপতন কোণকে আই দিয়ে, প্রতিফলন কোণকে আর দিয়ে প্রকাশ করা হয়। এবং আলোর প্রতিসরণে সেম একইভাবে যে রশ্মিটা এসেছে সেটা আপতিত রশ্মি, যে লম্বটা অঙ্কন করেছি সেটা কি অবিলম্ব, যে রশ্মিটা চলে গেছে বেঁকে সেটা হচ্ছে প্রতিসরিত রশ্মি, প্রতিসরিত রশ্মি। আপতিত রশ্মি, আপতিত রশ্মি, যে রশ্মিটা এসেছে সেটা হচ্ছে আপতিত রশ্মি, যে রশ্মিটা চলে গেছে সেটা হচ্ছে কি প্রতিসরিত রশ্মি, আর যে লম্বটা এঁকেছি সেটা হচ্ছে কি অবিলম্ব, সেটা হচ্ছে কি অবিলম্ব। তাহলে মোটামুটি মনে হয় বুঝতে পেরেছি। এবং এখানে অবিলম্ব এবং আপতিত রশ্মি কোণ উৎপন্ন করেছে। যেহেতু আপতিত রশ্মি আর অবিলম্ব কোণ উৎপন্ন করেছে, এর জন্য এর নাম হচ্ছে আপতন কোণ। কি কোণ, আপতন কোণ। যেহেতু আমার অবিলম্ব আর প্রতিসরিত রশ্মি কোণ উৎপন্ন করেছে, এর জন্য এর নাম হচ্ছে প্রতিসরণ কোণ। আপতন কোণকে কি দিয়ে প্রকাশ করা হয়, আই দিয়ে, আর প্রতিসরণ কোণকে কি দিয়ে প্রকাশ করা হয়, আর দিয়ে। আপতন কোণকে আই দিয়ে এবং প্রতিসরণ কোণকে আর দিয়ে প্রকাশ করা হয়। এবার আমি আলোর প্রতিফলন এবং প্রতিসরণ দুইটারই দুইটা করে সূত্র রয়েছে। আলোর প্রতিফলন এবং প্রতিসরণ দুইটারই দুইটা করে সূত্র রয়েছে। প্রথম সূত্রটা আমরা কেউ মুখস্থ করব না, সবাই একটু বোঝার ট্রাই করি। আমি চিত্র আঁকি। এটা হচ্ছে প্রতিফলনের বেলায়, নিচে যাবে না। এটা কি রশ্মি যেন বলেছি, আপতিত রশ্মি। কি রশ্মি, আমি শুরু থেকে শুরু করব। এটা হচ্ছে কি রশ্মি, আপতিত রশ্মি। এটা কি রশ্মি, আপতিত রশ্মি। এটা কোন বিন্দু, আপতন বিন্দু। তাহলে প্রথম থেকে শুরু করতেছি, দেখো একটু খেয়াল করে। আপতিত রশ্মি আপতন বিন্দুতে, এটা কি অবিলম্ব, এটা কি অবিলম্বটা কি আঁকা অবিলম্ব, তার মানে কি অঙ্কিত অবিলম্ব। যেহেতু অবিলম্বটা আমি এঁকেছি, অবিলম্বটা আগে ছিল না, তার মানে আমি কি বলতে পারি, আপতিত রশ্মি আপতন বিন্দুতে অঙ্কিত অবিলম্ব ও প্রতিফলিত রশ্মি একই সমতলে থাকে। প্রতিফলিত রশ্মি একই সমতলে থাকে। তাহলে আমি লিখে ফেলি সূত্রটা। সূত্রটা কি, প্রথম সূত্রটা কি, আপতিত রশ্মি। প্রথম সূত্রটা কি, আপতিত রশ্মি প্রতিফলনের প্রথম সূত্র। কার সূত্র, প্রথম সূত্র কার, প্রতিফলনের। আপতিত রশ্মি আপতন বিন্দুতে
আপতিত রশ্মি আপতন বিন্দুতে অঙ্কিত অবিলম্ব কি বলেছি আপতিত রশ্মি আপতন বিন্দুতে অঙ্কিত অবিলম্ব ও প্রতিফলিত রশ্মি একই সমতলে থাকে বা অবস্থিত যেটাই বলি সমস্যা নেই। সংজ্ঞাটা কি সূত্রটাকে আমাকে মুখস্থ করতে হবে। একটু খেয়াল করি সবাই। আপতিত রশ্মি আপতন বিন্দুতে বিভেদ তলের উপর কার উপর এই অঙ্কিত অবিলম্বটা কার উপর বিভেদ তলের উপর অঙ্কিত অবিলম্ব ও প্রতিফলিত রশ্মি একই সমতলে অবস্থিত বা থাকে। সেম একই জিনিস প্রথম সূত্রটা। এটা হলো প্রতিফলনের বেলায় প্রতিফলিত রশ্মি প্রতিফলন কার বেলায় প্রতিফলনের বেলায় প্রতিফলিত রশ্মি আর প্রতিসরণের বেলায় এই জায়গাটা কি লিখবো প্রতিসরিত রশ্মি। মানে আমার প্রতিফলনের বেলায় প্রথম সূত্রটা দুইটা নিছেন শুধু হচ্ছে একটু চেঞ্জ প্রতিফলিতর জায়গায় প্রতিসরিত হবে। অর্থাৎ প্রথম সূত্রটাকে আমার আবার লিখে দেওয়ার দরকার রয়েছে। প্রতিফলনের প্রথম সূত্রটা কি আপতিত রশ্মি আপতন বিন্দুতে বিভেদ তলের উপর অঙ্কিত অবিলম্ব ও প্রতিফলিত রশ্মি একই সমতলে থাকে। এবং প্রতিসরণের বেলায় কি সেম একই জিনিস আপতিত রশ্মি আপতন বিন্দুতে বিভেদ তলের উপর অঙ্কিত অবিলম্ব ও প্রতিসরিত রশ্মি একই সমতলে থাকে। তাহলে প্রথম সূত্র দুইটাই শেষ, সবাই লিখে ফেলো। এবার আলোর প্রতিফলনের দ্বিতীয় সূত্র। সূত্রটাও সহজ। দেখি এটা লম্বটা যখন এঁকেছি দুইটা ভাগ হয়েছে, দুইটা কোণ হয়েছে। একটা হচ্ছে আপতন কোণ, একটা হচ্ছে প্রতিফলন কোণ। দ্বিতীয় সূত্রটা হচ্ছে কি আপতন কোণ ও প্রতিফলন কোণ সমান। আলোর প্রতিফলনের বেলায় দ্বিতীয় সূত্র কি আপতন কোণ I সমান কি প্রতিফলন কোণ R। আপতন কোণ I সমান কি প্রতিফলন কোণ R। অর্থাৎ আপতন কোণ ও প্রতিফলন কোণ দুইটাই সমান। তাহলে আলোর প্রতিফলনের দ্বিতীয় সূত্রটা কি আপতন কোণ ও প্রতিফলন কোণ দুইটাই কি হবে সমান হবে। আমি একটা কাজ করি সূত্র দুইটাই লিখে ফেলি। প্রতিফলিত রশ্মি একই সমতলে থাকে, এটা হচ্ছে কি প্রতিফলনের সূত্র। এই দুইটা সূত্র কি প্রতিফলনের আলোর প্রতিফলন কার সূত্র আলোর প্রতিফলনের সূত্র এবার আমি আলোর প্রতিসরণের সূত্রটা লিখি। আলোর প্রতিসরণের সূত্র প্রথম সূত্রটা তো মোটামুটি সেমই রয়েছে। প্রথম সূত্রটা কি এই যে আমি এঁকেছিলাম এইভাবে চিত্রটা এঁকেছিলাম এরকম আপতিত রশ্মি চিত্রটা এঁকেছিলাম কি সেই অনুসারে প্রথম সূত্রটা কি হবে আপতিত রশ্মি কি রশ্মি আপতিত রশ্মি আপতন বিন্দুতে বিভেদ তলের উপর অঙ্কিত অবিলম্ব ও প্রতিফলিত রশ্মি। কি বলেছি আমি আপতিত রশ্মি আপতন বিন্দুতে বিভেদ তলের উপর অঙ্কিত অবিলম্ব ও প্রতিফলিত রশ্মি একই সমতলে থাকে। কিন্তু যেহেতু এটা আমি কি করেছি আমরা প্রতিসরণ, তাহলে প্রতিফলিত জায়গায় কি হবে প্রতিসরিত রশ্মি একই সমতলে থাকে। তাহলে প্রথম সূত্রটা বুঝতে পেরেছি যে আপতিত রশ্মি আপতন বিন্দুতে বিভেদ তলের উপর অঙ্কিত অবিলম্ব ও প্রতিসরিত রশ্মি একই সমতলে থাকে। কি বলেছি আমরা আলোর প্রতিসরণের সূত্রটা কি আপতিত রশ্মি আপতন বিন্দুতে বিভেদ তলের উপর অঙ্কিত অবিলম্ব ও প্রতিসরিত রশ্মি। মানে এইখানে প্রতিফলিত জায়গাটা কি হয়েছে প্রতিসরিত হয়েছে আর বাকি সবকিছু সেম। এটা প্রথম সূত্র। দ্বিতীয় সূত্র কি ছিল আপতন কোণ ও প্রতিফলন কোণ কি ছিল প্রতিফলন
কোণ, আপতন কোণ ও প্রতিফলন কোণ আর দুটোই কি সমান। এবং দ্বিতীয় সূত্র আলোর প্রতিসরণের বেলায় দ্বিতীয় সূত্রটা হচ্ছে অন্যরকম। দ্বিতীয় সূত্রটা হচ্ছে এক জোড়া, এইখানে একটা মাধ্যম, এখানে একটা মাধ্যম, দুইটা মাধ্যমকে আমি কি বলি, এইটা একটা মাধ্যম, এইটা একটা মাধ্যম, দুইটা মাধ্যম, দুইটা মানে কয় জোড়া, এক জোড়া। তাহলে কি বলবো, এক জোড়া নির্দিষ্ট মাধ্যম। যেহেতু মাধ্যমটা আমার কি রয়েছে, নির্দিষ্ট রয়েছে, তাহলে আলোর প্রতিসরণের সূত্রটা কি হবে, এক জোড়া নির্দিষ্ট মাধ্যম ও নির্দিষ্ট বর্ণের আলোর জন্য। যেহেতু আলোর কিছু বর্ণ রয়েছে, এর জন্য আমি কি বলতে পারি, দ্বিতীয় সূত্রটা এক জোড়া নির্দিষ্ট মাধ্যম ও নির্দিষ্ট বর্ণের আলোর জন্য। এক জোড়া নির্দিষ্ট মাধ্যম ও নির্দিষ্ট বর্ণের আলোর জন্য আপতন কোণ, দুইটা কোণ পেয়েছি, একটা হচ্ছে আপতন কোণ আর একটা পেয়েছি প্রতিসরণ কোণ। এক জোড়া নির্দিষ্ট মাধ্যম ও নির্দিষ্ট বর্ণের আলোর জন্য আপতন কোণের সাইন, আপতন কোণের সাইন SIN সাইন ও প্রতিসরণ কোণের সাইন, প্রতিসরণ কোণের সাইনের অনুপাত, প্রতিসরণ কোণের সাইনের অনুপাত, সাইনের অনুপাত সর্বদা ধ্রুব থাকবে, সর্বদা কি থাকে, ধ্রুব থাকে। কি বলেছি, এক জোড়া নির্দিষ্ট মাধ্যম ও নির্দিষ্ট বর্ণের আলোর জন্য আপতন কোণের সাইন ও প্রতিসরণ কোণের সাইনের অনুপাত সর্বদা ধ্রুব থাকে। এই যে ধ্রুব থাকে, এই ধ্রুব সংখ্যাকে কি বলে জানেন, সবাই জানে। এই ধ্রুব সংখ্যাকে কি বলে, আলোর প্রতিসরণ। ধ্রুব সংখ্যাকে কি বলে, আমি এইখানে লিখি, এই ধ্রুব সংখ্যাকে কি বলে, এই ধ্রুব সংখ্যাকে আলোর প্রতিসরাঙ্ক বলে। তাহলে আমি দ্বিতীয় সূত্রটা ম্যাথও রয়েছে, ম্যাথটা আমি একটু পরে করব। এক জোড়া নির্দিষ্ট মাধ্যম ও নির্দিষ্ট বর্ণের আলোর জন্য আপতন কোণের সাইন ও প্রতিসরণ কোণের সাইনের অনুপাতটা অলমোস্ট সব সময় ধ্রুবক থাকে। আর এই ধ্রুব সংখ্যাকে কি বলে, আলোর প্রতিসরাঙ্ক বলে। কি বলে, আলোর প্রতিসরাঙ্ক। অর্থাৎ কি বলতে পারি আমি সূত্রটা, সাইন আই, সাইন কার সাইন, আপতন কোণের সাইন সমান সাইন আই অনুপাত কি, সাইন আই অনুপাত সাইন আর, অর্থাৎ আপতন কোণের সাইন প্রতিসরণ কোণের সাইন অনুপাতটা কি ধ্রুব, অনুপাতটা কি ধ্রুব। অর্থাৎ অনুপাতটা কি অবশ্যই ভাগাকারে আসে, অর্থাৎ সাইন আই বাই সাইন আর সমান কি এটা, সমান কি এটা, সমান হচ্ছে এটা। তাহলে সাইন আই ভাগ সাইন আর সমান কি ধ্রুব, সমান কি ধ্রুব। এটাকে অলমোস্ট n দিয়ে প্রকাশ করা যায়। তাহলে সাইন আই অনুপাত সাইন আর সব সময় অনুপাতটা কি থাকবে, ধ্রুব থাকবে। আর এই ধ্রুবকের মানটাকে কি বলে, আলোর প্রতিসরাঙ্ক। অর্থাৎ এটা হচ্ছে কি আমার, এটাকে কি বলা হয়, আলোর প্রতিসরাঙ্ক। এটাকে কি বলা হয়, আলোর প্রতিসরাঙ্ক। তাহলে আমরা বুঝতে পেরেছি যে দ্বিতীয় সূত্রটা কি, এক জোড়া নির্দিষ্ট মাধ্যম ও নির্দিষ্ট বর্ণের আলোর জন্য, এক জোড়া নির্দিষ্ট মাধ্যম ও নির্দিষ্ট বর্ণের আলোর জন্য আপতন কোণের সাইন ও প্রতিসরণ কোণের সাইনের অনুপাত কি হবে, সর্বদা ধ্রুব হবে। আর এই ধ্রুব সংখ্যাকে কি বলে, আলোর প্রতিসরাঙ্ক বলে। অর্থাৎ সাইন আই অনুপাত সাইন আর, এটা কি একটা ধ্রুব, এটা কি একটা ধ্রুবক। এই ধ্রুবক সংখ্যাটাকে কি বলে, আলোর প্রতিসরাঙ্ক বলে। তাহলে দ্বিতীয় সূত্রটা আমরা বুঝতে পেরেছি। এবার আমরা কি করব, এবার আমরা সবাই একটু এই অংশটুকু সূত্র দুটো তুলে ফেলি এবং পাশাপাশি এবার আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা একটা সূত্র লিখে দেব, যে সূত্রটা আলোর প্রতিফলনও রয়েছে এবং আলোর প্রতিসরণেও রয়েছে। সেটা হচ্ছে কি 1/f = কি 1/u + 1/v। এই দুটো সূত্র আলোর প্রতিফলনেও রয়েছে এবং আলোর প্রতিসরণেও রয়েছে। 1/f = কি 1/u + 1/v। আরেকটা হচ্ছে কি m = কি l'/l। আবার আরেকটা আছে m = কি -v/u। এই তিনটা সূত্র আলোর প্রতিফলন এবং প্রতিসরণ দুই জায়গাতেই রয়েছে।
এবং পাশাপাশি আলোর প্রতিসরণে আরো কিছু ম্যাথ রয়েছে যেটা আমি নেক্সট দিন আলোচনা করব। যেহেতু এই তিনটা সূত্র আমার সিমিলার, এর জন্য এটা লিখে দিলাম। এখানে আমি একটু বলি, এফ হচ্ছে কি ফোকাস দূরত্ব, কি দূরত্ব? ফোকাস দূরত্ব। ইউ হচ্ছে কি লক্ষ্যবস্তু দূরত্ব, অর্থাৎ লক্ষ্যবস্তুটা যতটুকু দূরে রয়েছে লক্ষ্যবস্তুর দূরত্ব। এবার বি ইকুয়াল টু কি, যেখানে আমি প্রতিবিম্বটা গঠিত হবে, যেটা আমি দেখতে পাবো, প্রতিবিম্বের দূরত্ব, প্রতিবিম্বের দূরত্ব। তার মানে আমি কি বলতে পারি, এফ হচ্ছে কি ফোকাস দূরত্ব, ইউ হচ্ছে লক্ষ্যবস্তুর দূরত্ব, বি হচ্ছে যেখানে প্রতিবিম্বটা গঠিত হবে তার দূরত্ব। তাহলে বাকি রইল কি এম, বাকি রইল কি এম। এম হচ্ছে রৈখিক বিবর্তন, কি বিবর্তন, রৈখিক বিবর্তন, রৈখিক বিবর্তন। এরপরে আসি এল প্রাইম। উপরের এল প্রাইমটা হলো প্রতিবিম্বের দৈর্ঘ্য, প্রতিবিম্বের এল দ্বারা যেহেতু দৈর্ঘ্য বোঝায়, উপরের এল প্রাইমটা হচ্ছে প্রতিবিম্বের দৈর্ঘ্য, প্রতিবিম্বের দৈর্ঘ্য। আর শুধু এল হচ্ছে কি লক্ষ্যবস্তুর দৈর্ঘ্য, শুধু এল হচ্ছে লক্ষ্যবস্তুর দৈর্ঘ্য। তাহলে আমি কি বলতে পারি, এম হলো রৈখিক বিবর্তন, এল প্রাইম হলো প্রতিবিম্বের দৈর্ঘ্য, এল হচ্ছে লক্ষ্যবস্তুর দৈর্ঘ্য। তাহলে এই তিনটা সূত্রের ম্যাথ আমার পক্ষে আশা করা যায় সবাই করতে পারবে, কারণ এফ এর মান ধরে দেওয়া আছে 50 সেন্টিমিটার। কত সেন্টিমিটার? একটা কোশ্চেনে যদি এফ এর মান 50 থাকে, অর্থাৎ 1/50 সমান কি, অবশ্যই ইউ অথবা বি যে কোনো একটা মান দেওয়া থাকবে। ধরে ইউ এর মান দেওয়া আছে 10, তাহলে বি এর মান কত হবে? 1/b। আমি এই অঙ্কটা একটু বুঝি। ধরি এফ এর মান দেওয়া আছে 50, 1/50 ফোকাস দূরত্ব। ইউ এর মান দেওয়া রয়েছে কত? 10, তাহলে 1/b বের করা সম্ভব? দেখি এখানে 1/50, 1/10, এখানে আছে প্লাস, এই পাশে চলে আসবে কি হয়? মাইনাস হয়, সমান কি 1/b। তাহলে 50 আর 10 এর লসাগু কত? 50। তাহলে লসাগু যা তাই যদি হয়, উপরে যা থাকবে তাই বসবে, মাইনাস 50 কে 10 দিয়ে ভাগ করলে কত থাকে? 50 কে 10 দিয়ে ভাগ করলে থাকে 5, মাইনাস কত? 5 সমান 1/b। তাহলে কি থাকলো এখানে? তাহলে 5 থেকে 1 গেলে কত থাকতেছে আমার? 5 থেকে 1 গেলে, 5 থেকে 1 থেকে 5 গেলে -4 থাকতেছে, -4 50 1/b, 1/b। তাহলে একটু কোন গুণ করি, b ইকুয়াল টু কি -4b ইকুয়াল টু কি 50। তাহলে বা b ইকুয়াল টু কি 50 -4, মাইনাস সঙ্গে আসলাম। তাহলে 50 কে -4 দিয়ে ভাগ করলে কত থাকে? -12.5। অবশ্যই এটা একটা এককে ছিল, ধরি ফোকাস দূরত্বটা f ছিল ধরি 50 সেন্টিমিটার। কত সেন্টিমিটার? 50 সেন্টিমিটার। ইউ ছিল 10 সেন্টিমিটার। তাহলে অবশ্যই b হবে কি -12.5 সেন্টিমিটার। বুঝে গেছে? আশা করা যায় এইভাবে আমরা সবাই অঙ্কগুলো করতে পারবো। যে যেগুলো অঙ্ক পারি সবাই বাসায় ট্রাই করব। আর যেহেতু আমাদের এখন বর্তমানে স্কুল বন্ধ, মানে দেশের পুরো সর্বত্র স্কুল বন্ধ, আশা করা যায় আমরা বাসায় অফুরন্ত সময় পাই এবং সেই সময়টা আমরা সবাই কাজে লাগানোর চেষ্টা করব। অর্থাৎ যে যতটুকু পারি নিজেরাও ট্রাই করব। আর আশা করি যখন স্কুল খুলবে এবং আমি যখন তোমাদেরকে বলবো এই চ্যাপ্টারগুলো, এসডব্লিউগুলো করে রাখতে, পরবর্তীতে স্কুল খুললে নিয়ে আসবে এবং সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবে এবং তোমরা সবাই বাসায় ভালো করে পড়াশোনা করবে, বাড়ির সবাই কাজ করবে, সেই কামনা করে আজকে এই পর্যন্ত এবং সবাই সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ। আজকে তাহলে এই পর্যন্তই, সবাই ভালো থাকবে।